দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই আনন্দমঠ উপন্যাসটি বিহার টেটের অন্তর্গত রয়েছে। 19 শতকে ভারতের জাতীয়তাবোধের বিকাশে যে সমস্ত লেখক বা ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিল বা স্বতঃস্ফূর্তভাবে তাদের আমরা পেয়েছি, সেই সমস্ত ব্যক্তির মধ্যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের নাম আমরা সবার প্রথমে বলতে পারি। তিনি তার আনন্দমঠ উপন্যাসের রচনার মধ্য দিয়ে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের জাগরণ ঘটাতে সহযোগিতা করেছিলেন। এজন্য উপন্যাসটি আমাদের কাছে স্বদেশ প্রেমের গীতা নামেও পরিচিত রয়েছে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি 1882 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল। 1763 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ ও 76-এর মন্বন্তরের পটভূমিকায় বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ উপন্যাসটি রচনা করা হয়েছিল। ইতিহাসের পটভূমিকায় রচিত এই উপন্যাসটি স্বদেশ প্রেমের এক জ্বলন্ত উদাহরণ আমাদের কাছে। এই উপন্যাসের সন্তান তথা যে যুবক শ্রেণী ছিল, তাদের মুখে যে উচ্চারিত ধ্বনি বন্দে মাতরম, সেই বন্দে মাতরম ধ্বনিটি স্বদেশ প্রীতির জ্বলন্ত নিদর্শন। তাছাড়াও সমগ্র ভারতবাসীকে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতায় উদ্বুদ্ধ করেছিল এই গানটি। এই আনন্দমঠ উপন্যাসটি মোট 4টি খণ্ডে বিভক্ত ছিল। ঘন নিবিড় অরণ্য, মন্বন্তর, অর্থনৈতিকভাবে একটা বিচ্ছিন্নতা বা অর্থনৈতিকভাবে একটা সামাজিক বিশৃঙ্খলা, এগুলি ছিল আমাদের আনন্দমঠ উপন্যাসের প্রথম খণ্ডের বিষয়বস্তু। আর দ্বিতীয় খণ্ডের বিষয়বস্তু হিসাবে আমরা দেখতে পাই সন্তান দলের দীক্ষিত হবার ঘটনা, তাদের যে দল গঠন করেছে সেই দলের কর্মকাণ্ড, আত্মসংযম ও সংসার যাপনের চিত্র। এরপর আমরা তৃতীয় খণ্ড, সেখানে দেখতে পাই, শুধু তৃতীয় খণ্ড বললে ভুল হবে, তৃতীয়র সাথে চতুর্থ খণ্ড, এই দুটি খণ্ডে আমরা দেখতে পাই ইংরেজদের সঙ্গে তাদের ভয়ানক যুদ্ধ, মানে সন্তান দল বা ফকিরদের ভয়ানক যুদ্ধ। এই যুদ্ধে বিশাল রাজসৈন্য এমনভাবে নিষ্পেষিত হলো যে ওয়ারেন হেস্টিংসের কাছে সংবাদ নিয়ে যায় এমন কেউ জীবিত ছিল না। মুসলমান শাসকের পরিবর্তে ইংরেজ শাসক বলবৎ হবে, এজন্যই তিনি আনন্দমঠ উপন্যাসে এই বিদ্রোহ দেখিয়েছিলেন। সুবোধ সেন তার বঙ্কিমচন্দ্র যে প্রবন্ধ রয়েছে, সেই প্রবন্ধে দেখিয়েছিলেন যে কেউ কেউ মনে করেন আনন্দমঠ মুসলমানদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে এবং এর মূল উদ্দেশ্য নাকি হিন্দু রাজ্যের, মানে হিন্দু রাজার পুনঃপ্রতিষ্ঠা করা। আচ্ছা, যারা যারা এগুলো মনে করেন, মানে এই উপন্যাসে মুসলমানদের একটু তুচ্ছভাবে দেখানো হয়েছে, তারা এই উপন্যাসটিকে সঠিকভাবে পড়েই দেখেননি, কথা বলতে হয়। এই উপন্যাসে দেখা যায় ক্ষুধায় উন্মাদ হয়ে মানুষ পশুর মাংস, এমনকি যেগুলো অখাদ্য কুখাদ্য, সেই সমস্ত মাংসও ভক্ষণ করেছিল এবং এর সঙ্গে যুক্ত হয়েছিল উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের ইতিহাস। এই উপন্যাসের কয়েকটি বিশিষ্ট চরিত্র হলো ভবানন্দ, জীবানন্দ, কল্যাণী, বীণা, সত্যানন্দ, মহেন্দ্র ইত্যাদি। এবার আমি উপন্যাসটি সামান্য বিষয়বস্তু, মানে খুবই সংক্ষেপে বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করে দেব।
এই উপন্যাসে দেখতে পাই আমরা একজন স্বামী স্ত্রীকে। সেই স্বামী স্ত্রীটি হলো মহেন্দ্র ও কল্যাণী। এই যে ৭৬ মন্বন্তর যে দুর্ভিক্ষটি হয়েছিল, সেই দুর্ভিক্ষের সময় এই স্বামী স্ত্রী মানে মহেন্দ্র এবং কল্যাণী তারা খাবার, জল, খাদ্য ইত্যাদি না পেয়ে একটি গ্রামের মধ্যে তারা বন্দি অবস্থায় ছিলেন। এই যে তাদের অবস্থা, মানে তারা যে বন্দি অবস্থায় রয়েছে, এভাবে তো বেশি দিন থাকা যায় না বা টেকা যায় না। তাই তারা এই বন্দি অবস্থা থেকে বাঁচতে তারা সিদ্ধান্ত নেয় যে শহরে তারা পালিয়ে যাবে। তারা ভাবে তারা শহরে চলে গেলে হয়তোবা প্রাণে বেঁচে যাবে। কিন্তু এরপর আমরা বহু ঘটনা ঘটতে দেখি এই উপন্যাসে, এবং ঘটনাক্রমে দেখা যায় তারা যখন পালিয়ে যেতে চায় সেই সময় তারা দুজন দুজনের থেকে পৃথক হয়ে যায় বা আলাদা হয়ে যায়। যেহেতু তারা পৃথক হয়ে যায়, আলাদা আলাদা, তারা তো স্বাবলম্বী নিজেই, তখন মানে অন্য কারো তো হেল্প পাওয়ার তারা আশা দেখছে না। সেই সময়টাতে ডাকাতরা তাদের ধরে নেবে এই আশঙ্কায় দুজনেই ছুটে পালাতে থাকে দুই অভিমুখে। এবং দৌড়তে দৌড়তে যখন চেতনা হারিয়ে ফেলেছিল এবং পড়ে যায়, তখন সত্যানন্দ নামে এক সন্ন্যাসী সেখানে এসে হাজির হয়। কল্যাণী যখন সেই অচেতন অবস্থায় পড়ে থাকে, তখন সত্যানন্দ সেখানে আসে এবং কল্যাণীকে এবং তার যে শিশুপুত্র ছিল, যেটা শিশুপুত্রী, সেই শিশুপুত্রীকে সেখান থেকে উদ্ধার করে তাদের আশ্রমে নিয়ে যায়। সেই আশ্রমে নিয়ে যাওয়ার পর সেখানকার যে সন্ন্যাসীরা রয়েছে তারা কল্যাণীকে কথা দেয় যে যতদিন না পর্যন্ত তার স্বামী অর্থাৎ মহেন্দ্র বাবুর সাথে তারা সাক্ষাৎ করিয়ে দেবে কল্যাণীকে, ততদিন পর্যন্ত কল্যাণী এবং তার শিশুপুত্রী তাদের বাসস্থানেই থাকবে বা তাদের আশ্রয়েই তারা থাকবে। কিছুকাল পরে, মানে অনেক ঘটনা এর মধ্যে ঘটে গিয়েছে, এই ঘটনাগুলি ঘটে যাওয়ার পর মহেন্দ্র অনেক খোঁজাখুঁজির পর সেই আশ্রমে এসে উপস্থিত হয় এবং সেখানে কল্যাণী এবং তার শিশুপুত্রীকে দেখে খুব খুশি হয়। এবং তিনি আরেকটা জিনিস দেখেন যে সন্ন্যাসীরা কিভাবে তার স্ত্রী এবং পুত্রীকে মানে যত্ন করেছেন, এবং এই সমস্ত দেখে তিনি আশ্রমের বাসিন্দাদের প্রতিও মুগ্ধ হয়েছিলেন। এর অনেক পরে, আরো কিছু ঘটনার পরে আমরা দেখতে পাই সত্যানন্দকে ব্রিটিশরা গ্রেপ্তার করেছিল। কারণ ব্রিটিশরা মানে তারা জানতো যে কিছু কিছু সন্ন্যাসী এই আশ্রমের, তারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই জন্য তারা এক এক করে গ্রেপ্তার করা শুরু করে। প্রথম যাকে গ্রেপ্তার করেছিল তা হলো বা তিনি হলেন সেই সত্যানন্দ। সত্যানন্দকে যখন ব্রিটিশরা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, তখন সেখানে আশ্রমের আরেকটি সন্ন্যাসী দাঁড়িয়েছিল। কিন্তু তার কপাল ভালো, বা খুব সত্যানন্দের কপাল ভালো যে সেই সন্ন্যাসীর যে বস্ত্র, সেই বস্ত্রটি পরিধান করেছিল না, তিনি অন্য বস্ত্র পরিধান করেছিল, যার ফলে ব্রিটিশরা সেই সন্ন্যাসীকে চিনতে পারেনি যে এটিও একটি সন্ন্যাসী। এবং সত্যানন্দকে যখন তার পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন সত্যানন্দ একটি গানের মাধ্যমে সেই সন্ন্যাসীকে তার কথাগুলি বা ভাববস্তু বুঝিয়ে দিয়েছেন, যেই গানের অর্থ ব্রিটিশরা বুঝতে পারেনি। আসলে সত্যানন্দ বলতে চেয়েছিল কল্যাণী এবং তার শিশুপুত্র এবং তার সাথে আরো যারা যারা রয়েছে তারা যেন অন্যত্র গিয়ে বাস করে। এবং সত্যানন্দের সেই গান শুনে সন্ন্যাসীটি কল্যাণী এবং তার শিশুপুত্রীকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। এদিকে আমরা লক্ষ্য করি মহেন্দ্র এবং কল্যাণী যখন থেকে এক হয়ে গিয়েছিল, তারপরে মহেন্দ্রও সেই আশ্রমে থাকতে শুরু করে দিয়েছিল। এদিকে সেই যে বিদ্রোহ, সেই বিদ্রোহ চরম আকার ধারণ করেছিল এবং ধীরে ধীরে আশ্রমে সন্ন্যাসীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল। সেই সমস্ত সন্ন্যাসীরা বা বিদ্রোহীরা উৎসাহিত হয়ে একটি দুর্গ
স্থাপন করেছিল এবং সকলে মিলে সেই দুর্গে গিয়ে আশ্রয় নিয়েছিল। ইংরেজরা যখন জানতে পারে যে বিদ্রোহীরা একটি দুর্গ স্থাপন করেছে, তখন অতর্কিতে সেই ইংরেজ বাহিনী এই সন্ন্যাসীদের বা বিদ্রোহীদের যে দুর্গটি ছিল সেই দুর্গটি আক্রমণ করে বসেছিল। বিদ্রোহীরাও সেই মুহূর্তে ইংরেজরা যেদিক দিয়ে আসবে সেখানকার একটি ব্রিজ হঠাৎ করে আক্রমণ করে বসে, কারণ তাদের যদি ব্রিজটা সে তারা দখল করতে পারে তাহলে আর ইংরেজরা এইদিকে আসতে পারবে না। কিন্তু একটা জিনিস কম ছিল, যে সন্ন্যাসী বা বিদ্রোহীরা যারা ছিল তাদের সামরিক শিক্ষা বা যুদ্ধ করার যে কৌশল, সেই রণকৌশল জানা ছিল না খুব একটা, কারণ তারা তো যুদ্ধ করতো না। ব্রিটিশরাও সেই ব্রিজটিকে ঘিরে নিয়েছিল অনেক সৈন্য সামন্ত নিয়ে, এবং তারপর তারা নির্বিচারে গুলি চালায় সেই ব্রিজের মধ্যে, এবং বলা বাহুল্য সেখানে অনেক সন্ন্যাসী বা বিদ্রোহীরা আহত হয়েছিলেন সেই ব্রিজের উপর। সেই সময় আমরা দেখতে পাই বিদ্রোহীরা এই ইংরেজদের কিছু কামান দখল করে নেয় এবং তারা জান প্রাণ দিয়ে লড়াই করতে থাকে, এবং ইংরেজরা বাধ্য হয়ে শেষে পিছু হটতে থাকে। বিদ্রোহীরা পরিশেষে এই যুদ্ধে জয়লাভ করেছিল, এবং আমরা দেখতে পাই তারপর কিছু ঘটনা ঘটার মধ্য দিয়ে মহেন্দ্র এবং কল্যাণী নিজের বাড়িতে ফিরে আসে। যদিও তারা তাদের নিজেদের বাড়িতে, মানে মহেন্দ্র এবং কল্যাণী নিজেদের বাড়িতে ফিরে এসেছিল, তবুও তারা সব সময় সন্ন্যাসীদের খোঁজ রাখত এবং সন্ন্যাসীদের সেই বিদ্রোহকে তারা মনে প্রাণে তখনও সাপোর্ট করে যেত। দেখো, উপন্যাসটি মোটামুটি এভাবেই শেষ হয়েছিল। এই উপন্যাসে আমরা যে পটভূমির কথা বললাম সেটি ৭৬ মন্বন্তর এবং বিদ্রোহ, এটির উপরেই রচিত হয়েছিল। এবার আমরা আরেকটু সামান্য কথা বলে আমাদের আলোচনাটি শেষ করব। এই উপন্যাসে আমরা দেখতে পাই এক দল যুবক এক সন্ন্যাসীর ছত্রছায়ায় বা আশ্রয়ে তারা যোগদান করেছিল এই মাতৃভূমিকে ব্রিটিশদের শৃঙ্খলা হতে বা পরাধীনতার হাত থেকে মুক্ত করবার জন্য। এই পরাধীনতার হাত থেকে রক্ষা পেতে তারা একটি গভীর জঙ্গলে আশ্রম তৈরি করেছিল এবং সেখানে একটি মাতৃমূর্তি বা দেশমাতৃকার মূর্তি তারা স্থাপন করেছিল। এভাবেই দেশভক্তি এই উপন্যাসের মূল বিষয় হয়ে উঠেছিল। ওয়াল্টার স্কট রচিত ওল্ড মর্টালিটি এই উপন্যাসের বর্ণিত বিদ্রোহের সঙ্গে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের বিদ্রোহের আমরা সাদৃশ্য লক্ষ্য করতে পারি। আনন্দমঠ উপন্যাসের গুরুত্বপূর্ণ সঙ্গীত বন্দে মাতরম, এই সঙ্গীতটি পরবর্তীকালে আমাদের যারা ভারতীয় দেশভক্ত ছিল বা ভারতের জন্য ভারতের পরাধীনতাকে যারা মুছে ফেলতে চেয়েছিল তাদের জাতীয় মন্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছিল। পরবর্তীকালে দেখতে পাই বিপ্লবীরা এই মন্ত্র উচ্চারণ করতে করতে ফাঁসি পড়তেও বা গলায় ফাঁসি দিতেও তারা দ্বিধাবোধ করত না। বিপ্লবী আন্দোলনের সময় দেখা যায় বিপ্লবীরা এক হাতে আনন্দমঠ এবং অন্য হাতে গীতা নিয়ে আন্দোলনে ঝাঁপ দিয়েছিল। ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ যে আন্দোলন হয়েছিল সেখানেও আনন্দমঠ উপন্যাসের এই যে সঙ্গীতটি বন্দে মাতরম, এটি ভীষণভাবে নাড়া দিয়েছিল সেখানে এই আন্দোলনটিতে। তাই আনন্দমঠ উপন্যাসটিকে জাতীয় জাগরণের অন্যতম উৎস হিসাবে আমরা বিচার করতে পারি। দেখো, বঙ্কিমচন্দ্র তো অনেক উপন্যাস লিখেছেন, কিন্তু তার ৩টি উপন্যাস আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম, এই ৩টি উপন্যাসকে আমরা ত্রয়ী উপন্যাস হিসাবে
গ্রহণ করতে পারি বা বিবেচনা করতে পারি। এটুকুই ছিল আনন্দমঠ উপন্যাস সম্পর্কে আমার বক্তব্য। এর পরবর্তীকালে আমরা আরেকটি ভিডিও তৈরি করব যেখানে আনন্দমঠ উপন্যাসের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর আমরা রাখব। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।